নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। সকলকে ডিজিটাল মেন্টর চ্যানেলে স্বাগত। ছাত্র বন্ধুরা, আজ আলোচনা করব ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টের চ্যাপ্টার MS এক্সেল 2007। গত পর্বে আমি MS এক্সেল 2007-এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব এই MS এক্সেল 2007-এর রচনাধর্মী প্রশ্নোত্তর, যার মান 7, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আনসার। শুরু করছি আজকের আলোচনা ভিডিও অংশ। শুরু করার আগে ছাত্র বন্ধুরা, যারা এই চ্যানেলটি নতুন দেখছো, ডিজিটাল মেন্টর চ্যানেল, তাদেরকে স্বাগত জানাই। এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিয়ে অল অপশানে তোমরা ক্লিক করে দেবে, যাতে এই জাতীয় শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। এবং যদি আজকের অংশটি তোমাদের ভালো লাগে, তোমরা প্রত্যেকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আজকের আলোচনা শুরু করছি। MS এক্সেল 2007 কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 উচ্চ মাধ্যমিক। রচনাধর্মী প্রশ্ন: MS এক্সেলের বিভিন্ন ডেটা টাইপের উল্লেখ করো এবং প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। প্রশ্নমান 7, মার্কস 7। ছাত্র বন্ধুরা, তোমরা উত্তর শুনে শুনে পজ করে লিখে নেবে। MS এক্সেলে বিভিন্ন ডেটা টাইপগুলি হলো: 1 নম্বর, নাম্বার। এই ডেটা টাইপের সাহায্যে সেলে শুধু সংখ্যা লেখা যায়, যেমন 1 2 3 4। 2 নম্বর, টেক্সট। এই ডেটা টাইপের সাহায্যে অক্ষর বা শব্দ লেখা যায়, যা A to Z পর্যন্ত বর্ণ এবং 0 to 9 পর্যন্ত সংখ্যা, প্রভৃতি বিশেষ চিহ্ন দিয়ে গঠন করা হয়, যেমন মাইক্রোসফট এক্সেল 2007। তাহলে 1 নম্বর কি বললাম? নাম্বারে ডেটা টাইপের সাহায্যে সেলে শুধু সংখ্যা লেখা যায়, যেমন 1 2 3 4। 2 নম্বর, টেক্সট। এই ডেটা টাইপের সাহায্যে অক্ষর বা শব্দ লেখা যায়, যা A to Z পর্যন্ত বর্ণ অর্থাৎ লেটার, 0 to 9 পর্যন্ত সংখ্যা বা নিউমেরিক্যাল, প্রভৃতি বিশেষ চিহ্ন দিয়ে গঠিত হয়, যেমন মাইক্রোসফট এক্সেল 2007। 3 নম্বর পয়েন্ট, ডেট। এই ডেট টাইপের সাহায্যে সেলের তারিখ লেখা যায়, যেমন আজকের ডেট তোমরা দিতে পারো। আজকে হচ্ছে 1/12/2020। 4 নম্বর, টাইম। এই ডেটা টাইপের সাহায্যে সেলে সময় লেখা যায়, যেমন এখন সময় 3:30, অর্থাৎ 3:30 বোঝায়। 3:30 তোমরা কিভাবে লিখবে? 3 লিখবে, তারপরে লিখবে কোলন। তোমরা কি লিখবে ছাত্র বন্ধুরা? টাইমটা ডেটে লিখবে, ডেট। এই ডেটা টাইপের সাহায্যে সেলের তারিখ লেখা যায়, যেমন আমি বললাম আজকের ডেট 1, অর্থাৎ 1/12/2020। 4 নম্বর লিখবে টাইম। প্রথম অক্ষরগুলো প্রত্যেকটা ক্যাপিটাল যে লেটার আছে সেটা দিয়ে লিখবে। টাইমের T বড় হাতের, ডেটের D বড় হাতের। এইভাবে টাইম লিখে একটা হাইফেন দিয়ে লিখবে। এই ডেটা টাইপের সাহায্যে সেলে সময় লেখা যায়, যেমন এখন সময় হচ্ছে 3:30, অর্থাৎ
3:30 বোঝায়। এই টাইমটা তোমরা কিভাবে লিখবে? এই টাইমটা লিখবে 3 লিখবে, লিখে কোলন লিখে আবার 30 লিখবে। 5 নম্বর হচ্ছে কারেন্সি। কারেন্সি সি লিখবে ক্যাপিটাল লেটারে CURRENCY, কারেন্সি CURRENCY। কারেন্সি লিখে একটা হাইফেন দিয়ে লিখবে এই ডেটা টাইপের সাহায্যে কোনো সংখ্যার আগে মুদ্রা চিহ্ন বসানো যায়। যেমন রুপি যে হিন্দিতে আর আছে অর্থাৎ র লেখা হয়, তার মাথায় একটা লাইন থাকে, সেরকম রুপি চিহ্ন দিয়ে তোমরা লিখবে 50 বা যে কোনো মুদ্রার সংখ্যা তোমরা বা টাকার সংখ্যা লিখতে পারো। 6 নম্বর হচ্ছে পার্সেন্টেজ। এই ডেটা টাইপ দ্বারা শতকরা সংখ্যা প্রকাশ করা হয়। পার্সেন্টেজের পি বড় হাতের লিখবে PERCENTAGE। পার্সেন্টেজ এই ডেটা টাইপ দ্বারা শতকরা সংখ্যা প্রকাশ করা হয়। যেমন 20, যেমন তোমরা কি লিখবে ছাত্র বন্ধুরা? পার্সেন্টেজে 6 নম্বর পয়েন্টে 25%, 25%, শতকরা চিহ্ন তোমরা সবাই জানো দিয়ে একটা দাড়ি দেবে। 7 নম্বর লিখবে ফ্র্যাকশন, FRACTION। এই ডেটা টাইপের সাহায্যে ভগ্নাংশ সংখ্যাকে সরাসরি পূর্ণ সংখ্যারূপে প্রকাশ করানো যায়। যেমন 2, তারপরে লিখবে 1/2 অর্থাৎ 2.1/2। 8 নম্বর পয়েন্ট লিখবে অ্যাকাউন্টিং, এ বড় হাতের ACCOUNTING। অ্যাকাউন্টিংয়ে টাকা পয়সা সংক্রান্ত কাজের ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে মুদ্রার চিহ্ন বাঁদিকে থাকে, যেমন আগেই বলেছি। আর লিখবে অর্থাৎ হিন্দির যে রয়ের মাথায় দুটো দাগ দিয়ে 50.00। 9 নম্বর পয়েন্ট সায়েন্টিফিক, S বড় হাতের CIENTIFIC। সায়েন্টিফিক এই ডেটা টাইপের সাহায্যে কোনো সংখ্যাকে 10-এর গাণিতিক রূপে প্রকাশ করে। যেমন 1 2 3 4 5-কে 1.2345 বি ক্যাপিটাল লেটার লিখবে FOR ফর দিয়ে একটা ফুল স্টপ দেবে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে কাস্টম, সি বড় হাতের CUSTOM। কাস্টম এই ডেটা টাইপের সাহায্যে নিজের পছন্দ মতো ডেটা ফরম্যাট তৈরি করে সেল ব্যবহার করা যায়। অর্থাৎ MS এক্সেলের 10টি ডেটা টাইপ এবং তার প্রত্যেকটির আলোচনা সহ এক্সাম্পল তোমাদের কাছে তুলে ধরলাম। পরবর্তী প্রশ্ন আমি আসছি, সেই প্রশ্নটি হচ্ছে MS এক্সেলে নিম্নলিখিত কাজগুলি করো। 1 নম্বর ওয়ার্কবুকে নতুন ওয়ার্কশিট অ্যাড করো। 2 নম্বর একটি টেবিলে নতুন কলাম বা রো অ্যাড করা ও ডিলিট করা। এটা হলো একটা প্রশ্ন সেট, যার নম্বর হচ্ছে 2+2 এবং এই প্রশ্নের দ্বিতীয় অংশ MS এক্সেলে একটি রো বা কলামকে হাইড এবং আনহাইড করার ধাপগুলো লেখো। এর প্রশ্নমান 3, তাহলে 2+2+3 = 7 হচ্ছে এই প্রশ্নের সম্পূর্ণ মান। উত্তর লিখবে কি? ওয়ার্কবুকে ওয়ার্কশিট যুক্ত করার পদ্ধতি লিখে কোলন দেবে, এটা হেডলাইন আকারে লিখতে পারো। 1 নম্বর লিখবে সিট ট্যাবের যে কোনো সিট সিলেক্ট করতে হবে। 2 নম্বর এরপর হোম রিবনে সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় ইনসার্ট সিটে ক্লিক করলে ওয়ার্কবুকে নতুন ওয়ার্কশিট যুক্ত হবে। আবার বলছি, 2 নম্বর পয়েন্টটি, এরপর হোম রিবনে সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় ইনসার্ট সিট ক্লিক করলে ওয়ার্কবুকে নতুন ওয়ার্কশিট যুক্ত হবে। করলে ওয়ার্কবুকে নতুন ওয়ার্কশিট অ্যাড হয়ে যাবে। অথবা কিবোর্ডের মাধ্যমে তোমরা কি করবে, Shift+F11, এফের যে সংখ্যাগুলো আছে 1 2 3 করে Shift+F11 কি প্রেস করতে হবে বা চাপতে হবে। পরের হচ্ছে রো বা কলাম যুক্ত করার পদ্ধতি। 1 নম্বর লিখবে, এটাও হেডলাইন দিয়ে লিখবে,
ওয়ার্কশিটের যে স্থানে রো বা কলাম ইনসার্ট করতে হবে সেই রো বা কলামের হেডিংয়ে ক্লিক করে রো বা কলামটি সিলেক্ট করতে হবে। 2 নম্বর পয়েন্ট, এরপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ইনসার্ট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় ইনসার্ট সিট বা রো বা কলামে ক্লিক করলে একটি নতুন রো বা কলাম যুক্ত হবে। পরের পয়েন্ট হচ্ছে রো বা কলাম ডিলিট করার পদ্ধতি। এটাও তোমরা হেডিং আকারে লিখবে। 1 নম্বর লিখবে যে রো বা কলামটি ডিলিট করতে হবে বা মুছে ফেলতে হবে সেই রো বা কলামটির যেটি হেডার আছে সেই হেডারে ক্লিক করে বা কলামগুলোকে সিলেক্ট করতে হবে। 2 নম্বর কি লিখবে, এরপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ডিলিট বাটনে ক্লিক করে প্রদর্শিত তালিকার ডিলিট সিট রোজ বা কলামে ক্লিক করলে নির্বাচিত রো বা কলামগুলো মুছে যাবে। এবার এই প্রশ্নের যে দ্বিতীয় অংশ, এমএস এক্সেলে একটি রো বা কলামকে হাইড এবং আনহাইড করার ধাপগুলো লেখো, সেই প্রশ্নটির উত্তর আলোচনা করছি। ছাত্র বন্ধুরা তোমরা সুন্দর করে লিখে নেবে। প্রথমে এটার কি হেডিং দেবে, রো বা কলাম লুকিয়ে রাখার পদ্ধতি, হাইড ব্র্যাকেটে লিখবে, লিখে কোলন দিয়ে লিখবে 1 নম্বর যে রো বা কলামগুলো লুকিয়ে রাখতে হবে সেগুলো রো বা কলাম হেডারে ক্লিক করে সিলেক্ট করতে হবে। 2 নম্বর লিখবে এরপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় হাইড বা আনহাইড মাউস পয়েন্টার আনলে অপর একটি তালিকা প্রদর্শিত হবে। 3 নম্বর লিখবে এই তালিকায় হাইড রোজ বা হাইড কলামস অপশানে ক্লিক করতে হবে, লিখে তার নিচে লিখবে অথবা দিয়ে Ctrl+CTRL+9 কি প্রেস করলে বা চাপলে রো হাইড হবে, তার নিচে লিখবে Ctrl+0 কি চাপলে বা প্রেস করলে কলাম হাইড হবে। এর পরের অংশ কি, রো বা কলাম আনহাইড করার পদ্ধতি, রো বা কলাম আনহাইড, তারপরে আনহাইড শব্দটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবে, লিখে লিখবে আনহাইড করার পদ্ধতি, এটাও একটা হেডলাইন দিয়ে লিখবে রো বা কলাম আনহাইড করার পদ্ধতি। 1 নম্বর যে রো বা কলামগুলো হাইড করা হয়েছে সেই রো বা কলামের ওপরে এবং নিচের রো বা কলাম দুটি সিলেক্ট করতে হবে। তাহলে কি বলছিলাম আমরা, যে রো বা কলাম আনহাইড করার পদ্ধতি। 1 নম্বর লিখবে যে রো বা কলামগুলি হাইড করা হয়েছে সেই রো বা কলামের ওপরে এবং নিচের রো বা কলাম দুটি সিলেক্ট করতে হবে। 2 নম্বর লিখবে এরপর হোম রিবনের সেলস কমান্ড গ্রুপের ফরম্যাট বাটনে ক্লিক করে প্রাপ্ত তালিকায় হাইড বা আনহাইডে মাউস পয়েন্টার আনলে অপর একটি তালিকা প্রদর্শিত হবে। 3 নম্বর পয়েন্ট কি লিখবে এই অংশের, এই তালিকায় আনহাইড রোজ বা কলামস অপশানে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে Ctrl+Shift+ তোমার ফার্স্ট ব্র্যাকেটের যে ফার্স্ট অপশানটা সেটাকে কি প্রেস করতে হবে, হাইড করা বা রো বা কলামগুলি আনহাইড হয়ে যাবে বা আনহাইড হবে। পরবর্তী নেক্সট প্রশ্ন, অটোফিলের কাজ কি, এর প্রশ্নমান 3। এই প্রশ্নের দ্বিতীয় অংশ, কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে উদাহরণ দাও। তাহলে 3, আর এটির অংশ হচ্ছে 2+2 মানে 3+2+2 = 7। তাহলে অটোফিলের কাজ কি, ছাত্র বন্ধুরা তোমরা উত্তরটি লিখে নাও। এ দিয়ে যে প্রশ্নের অংশ আছে 3-এর এ দিয়ে লিখবে অটোফিল করার পদ্ধতিতে সহজেই ওয়ার্কশিটের কোনো নির্দিষ্ট কলাম বা রোতে ফর্মুলা বা ফাংশনকে ধারাবাহিকভাবে কপি করা যায়। প্যারা চেঞ্জ করে লিখবে সংখ্যা, টেক্সট ও তারিখ সংক্রান্ত সিরিজ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়। এবার বি হচ্ছে যেটা অপশানটা, সেই প্রশ্নের অংশ পরে আলোচনা করছি। যেহেতু অটোফিলের কাজ কি, এই যে অটোফিলের কাজের এ দিয়ে একটা পয়েন্ট লিখলে এবার বি দিয়ে লিখবে ওয়ার্কশিটের কলমের ডেটাগুলি সর্ট করার যেটা পদ্ধতি, সেটা একটি প্রশ্নের অংশ, সেটা লিখবে না, তোমরা খালি লিখবে অটোফিলের কাজ কি। ঠিক আছে, লিখলে কি অটোফিল পদ্ধতিতে সহজেই ওয়ার্কশিটের কোনো নির্দিষ্ট কলাম বা রোতে ফর্মুলা বা ফাংশনকে ধারাবাহিকভাবে কপি করা যায়। প্যারা চেঞ্জ, সংখ্যা, টেক্সট ও তারিখ সংক্রান্ত সিরিজ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যায়।
এবার তোমরা কি লিখবে? এই প্রশ্নের দ্বিতীয় অংশ, কন্ডিশনাল ফরম্যাটিং কাকে বলে উদাহরণ দাও। কি লিখবে? উত্তর লিখবে, পূর্ব নির্ধারিত শর্তের ওপর ভিত্তি করে কোনো সেলের ফরম্যাটগুলি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হলে তাকে কন্ডিশনাল ফরম্যাটিং বলে। যেমন কোনো সেলের সংখ্যাগুলো 100-র বেশি হলে লেখাগুলি লাল রং রেড কালারে পরিণত হবে, রেড কালার ফার্স্ট ব্র্যাকেটে লিখবে। এই ধরনের শর্তাবলীর ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং প্রয়োগ করা যায়। তাহলে ছাত্র বন্ধুরা, আজকে 3টে MS Excel 2007-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম, 7 নম্বরের প্রশ্ন প্রত্যেকটি। আশা করি আজকের আলোচনার ভিডিও অংশটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে লিখবে, সেখানে আমি তোমাদের রিপ্লাই দেব। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে অর্থাৎ ডিজিটাল মেন্টর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দেবে, যাতে সবার আগে এই ধরনের শিক্ষামূলক ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা শিখতে পারবে, আলোচনাগুলো বুঝতে পারবে, তোমাদের উপকারে লাগবে। ধন্যবাদ।